আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল এবং কমন একটি রেসিপি, আর সেটি হলো ডিম আলুর চপ। আজ আমি আপনাদের সাথে সংরক্ষণ পদ্ধতি সহ ডিম আলুর চপের রেসিপি শেয়ার করতে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আপনারা রমজানের ইফতারে এই রেসিপি তৈরি করে সার্ভ করতে পারবেন, বিকেলের চায়ের আড্ডায় সার্ভ করতে পারবেন এবং অতিথি আপ্যায়নেও আপনারা সার্ভ করতে পারবেন। এটিকে সংরক্ষণ করে ফ্রিজে রেখে যখন তখন ঝটপট নামিয়েও সার্ভ করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি আপনাদের রেসিপিটি অনেক উপকারে এবং ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি নিয়েছি এখানে 1.5 কেজির মতো আলু। আমি প্রেশার কুকারে বয়েল করব। প্রেশার কুকারে যদি আলু বয়েল করেন খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় এবং খুব সফট হয়। আপনারা নর্মাল পাতিলেও আলুকে বয়েল করতে পারেন, একটু কেটে দিলে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এগুলো বয়েল হয়ে যাওয়ার জন্য। এর ফাঁকে দিয়ে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এগুলোকে আমি চপ করে নিয়েছি। যেহেতু আমি স্টোরেজ করব তাই আমি এগুলোকে চিপে পানিগুলোকে বের করে নিচ্ছি, যেন আমার আলু চপগুলো স্টোরেজের পরে নরম হয়ে যেন না যায়। এরপরে আমি আরও একটি ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন, নিচে 1/2 কাপের অর্ধেক পরিমাণ ময়দা, তারপর নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন থেকে একটু বেশি দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন আমি এটিকে বেটার তৈরি করব। আগে উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এরপরে আমি 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি, আর এই পানিগুলোকে আমি বেটার তৈরিতে অল্প অল্প করে দিব। আর সবসময় বেটার তৈরির মধ্যে অল্প অল্প করে যদি পানি দিয়ে মেশান তাহলে বেটারের মধ্যে লাম্পস হয়ে যায় না এবং খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যায়। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, একসঙ্গে পানি দিইনি। একসঙ্গে পানি দিলে বেটারে লাম্পস হয়ে যায়। এখানে আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আর বেটারটি একদম কনসিস্টেন্সিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর একটু পানি দিলেই কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে। আপনারা যদি কোটিংয়ের উপরের অংশটা ভারী চান তাহলে বেটারটিকে ভারী করবেন, আর যদি কনসিস্টেন্সিটা ডাবল করতে চান তাহলে হালকা পাতলা করে নিলেই ডাবল কোটিং করলেই হয়ে যাবে। এর ফাঁকে দিয়ে আমার আলুগুলো বয়েল হয়ে গিয়েছে। আলুগুলোকে ছিলে আমি এখন ম্যাশ করে নিচ্ছি। আর গরম আলু কখনোই হাত দিয়ে ম্যাশ করতে যাবেন না, এতে হাত পুড়ে যেতে পারে। এরকম যদি কোনো স্প্যাচুলার যা ম্যাশ মেশিন থাকে সেটা দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন। যদি এরকম ম্যাশ মেশিন না থাকে তাহলে আপনারা সেটা কোনো চামচ বা কোনো বাটি দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন। আর নাহলে আলুগুলোকে হালকা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে তারপর ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো আমার ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে আমার উপকরণগুলো মিক্স করব। এগুলোর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি পানি চিপে নিয়েছিলাম সেগুলো। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি এগুলোকে গ্রাইন্ডার দিয়ে চপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এগুলো আগে বেরেস্তা করে রেখেছি। 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি আর 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা ঝাল খেতে চাইলে আরও বেশি দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 2 টিস্পুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 4টা ডিম। এগুলোকে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিচ্ছি। ডিমও বয়েল হওয়ার পরে গরম গরম গ্রেট করতে যাবেন না, এতে করে হাত পুড়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেট করবেন, এতে করে ডিমগুলো শক্ত হয়। যখন ডিম ঠান্ডা হয়ে যায় তখন গ্রেট করতে সুবিধা হয়।
এরপরে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি আমার হাতের মুঠের মধ্যে যতটুকু আলু আটে ততটুকু নিয়ে এগুলোকে গোল গোল করে লাড্ডুর মতো একটা শেপ দিব। আপনারা চ্যাপ্টা করে নিতে পারেন, আবার লম্বা করেও শেপ দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি গোল করে শেপ দিয়েছি। সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি কোটিং করব। এই কোটিংয়ের জন্য আমি এখন নিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বগুলো আমি ঘরে তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে ব্যাটারটি তৈরি করেছি আলুর চপগুলোকে তার মধ্যে চুবিয়ে আমি এখন ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে এগুলোকে কোটিং করে নিচ্ছি। আপনারা এই ব্যাটারের মধ্যে চুবিয়েও আলুর চপকে ইনস্ট্যান্টলি ভাজি করতে পারেন, স্টোরেজ করতে পারবেন না। যদি স্টোরেজ করতে চান একেবারে কমপ্লিটলি, তাহলে এরকম ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে স্টোরেজ করতে পারেন। এভাবে তৈরি করে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে চারপাশ দিয়ে কোটিং করে নিতে হবে। আর দুই হাত দিয়ে এভাবে যদি আলতো হাতে একটু এদিক ওদিক করেন তাহলে অতিরিক্ত ব্রেড ক্রাম্বটা ঝরে পড়ে যায়, তখন ভাজার সময় সুবিধা হয়, তেল নষ্ট হয় না। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আর স্টোরেজ আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে কোনো প্লাস্টিকের বক্সের মধ্যে সুন্দর করে এভাবে রেখে দিলেই ডিপ ফ্রিজে রেখে দিলে আপনাদের এগুলো স্টোরেজ হয়ে যাবে এবং যখন ইচ্ছা আপনারা বের করে ভাজতে পারবেন। আর ভাজার আধা ঘন্টা আগে বের করে রাখবেন, এতে ভাজাটা অনেক সুন্দর হয়, ভিতরে ভালোভাবে স্মেলটা ভালো থাকে। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে ভাজছি। চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি আর এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হয়, একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। গরম হলে হাতে একটু তাপ লাগলে উপরের থেকে, আর যদি গরম হয়েছে কিনা পারফেক্টলি সেটা দেখার জন্য এক টুকরো বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা যদি একটা হঠাৎ করে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়েছে। আর নাহলে একটা কাঠি দিয়ে এভাবে চুবিয়ে দেখতে হবে, কাঠির গায়ে থেকে যদি বুদবুদ ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গিয়েছে। গরম তেলের মধ্যে যখন আমি আলুর চপগুলোকে দিয়ে দিব তখন গরম অবস্থায় একটু এদিক ওদিক নেড়ে দিয়ে এরপরে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। যদি অতিরিক্ত আঁচে চপগুলোকে ভাজা হয় তাহলে এগুলো উপরের দিকে পুড়ে যাবে, এর কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না, খেতে তিতো হয়ে যাবে। আর আলুর চপ যখন এদিক ওদিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হয় তখন আলুর চপগুলো তেলের মধ্যে ফেটে যায় না। আর আলুর চপকে একভাবে দিয়ে যদি ভাজা হয় তাহলে আলুর চপ ফেটে যায়, ফেটে ভিতরের থেকে আলুগুলো বের হয়ে যেতে চায়, এতে করে তেল নষ্ট হয়ে যায়, আবার বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাজার সময় সব সময় সাবধানে ভাজতে হবে। আলতো হাতে নরম স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলেই আলুর চপ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ফুলে গিয়ে। হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি ডিশের মধ্যে আগে একটা টিস্যু বিছিয়ে দিয়েছি, যদি অতিরিক্ত কোনো তেল থাকে সেটা ঝরে পড়ে যাওয়ার জন্য এবং ভাপে যেন নিচে দিয়ে নরম হয়ে না যায় সেই জন্য। আর এই ধরনের তারের জালিওয়ালা স্ট্রেনার চামচ দিয়ে যদি আপনারা যে কোনো ফ্রাই জিনিস তুলেন তাহলে তেল বেশি আসার সম্ভাবনা থাকে না। এখন আমি একটু সালাদ দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে সস ব্যবহার করতে পারেন, গার্লিক সস, টমেটো সস, হট সস, চিলি সস, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস। আমি এখন শসা এবং গাজর দিয়ে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। তো আশা করি রেসিপিটি আপনারা পেয়ে অনেক উপকৃত হবেন এবং এই রমজানের ইফতারে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন, স্টোরেজ করেও অনেক উপকৃত হবেন। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো দেখার সময় টেনে না দেখে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়াও করবেন। আসসালামু আলাইকুম।